দেখো আজকে যে ক্লাসটা হবে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আদমশুমারি। ঠিক আছে, আদমশুমারি যেটাকে বলা হয় সেন্সাস। ওকে, সেন্সাস ইকোনমিক্সের একটা পার্ট এবং জিওগ্রাফির মধ্যেও একটা পড়ে যাচ্ছে, মানে সবকিছুর মধ্যে পরীক্ষা পরীক্ষা সমস্ত পরীক্ষাতে সেন্সাস থেকে মানে প্রশ্ন আসে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আহ ওকে, চলো। আচ্ছা, যেটা বলছিলাম, তো আজকে হেডিং করো তোমরা সেন্সাস। ওকে, সেন্সাস মানে যে কোনো পরীক্ষাতে সেন্সাস থেকে প্রশ্ন আসে। সেন্সাস মিন্স কি? আদমশুমারি। আদমশুমারিটা কি? আদমশুমারি মিন্স হচ্ছে জনগণনা। ঠিক আছে, মানে হচ্ছে একটা দেশের একটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট বলতে 10 বছর অন্তর জনগণনা করা হয়। ঠিক আছে, 10 বছর অন্তর কোনো দেশের আহ, যে নারী পুরুষ থেকে শুরু করে জাতিগত সমস্ত দিক থেকে যে মানে শিক্ষা স্বাস্থ্য সমস্ত এই এটাকে বলা হয় জনগণনা বা মানে সেন্সাস, আদমশুমারি বলা হয়। মানে 10 বছরে একটা দেশের সমস্ত জনগণ এবং সেই জনগণের মধ্যে যে কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশন গুলোকে ভালো করে মানে ডেটা গুলো নিয়ে আর কি, ঠিক আছে, প্রতি 10 বছর অন্তর যেটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কি? সেন্সাস বা আদমশুমারি। এই আদমশুমারি বিষয়টা ভারতবর্ষে প্রথম কবে থেকে শুরু হয়েছিল? প্রথম কবে থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবে? 1871। 1871-72 সাল নাগাদ। 71-72 সাল নাগাদ প্রথম ভারতবর্ষে আদমশুমারি শুরু হয়। শুরু করেছিলেন কে? লর্ড, কে বলো? লর্ড স্যার মেয়। মেও। ভেরি গুড। হ্যাঁ, লর্ড মেও প্রথম ভারতবর্ষে আদমশুমারি শুরু করেছিল। ওকে, স্যার ওটা তো তো 82 হবে, 1882। হ্যাঁ, এবার হচ্ছে তারপরে গল্প আছে না, 81। যে এটা 81 তে হচ্ছে, 10 বছরের প্রপার। হ্যাঁ, তো 72-এ যেটা শুরু করেছিল লর্ড মেও সেটা হচ্ছে ইরেগুলার ছিল আর কি। তার পরবর্তীকালে মানে তার পরবর্তীকালে 1881 থেকে লর্ড রিপনের সময় থেকে যে যে এটা হচ্ছে রেগুলার বেসিসে জনগণনা শুরু হয় আর কি। ঠিক আছে, প্রতি 10 বছর অন্তর। তো এই এই সেন্সাসটা শুরু করেছিলেন কে? লর্ড মেও 1972 সাল নাগাদ। এবং তারপরে 1981 সালে এরকম প্রশ্ন আসবে যে পার্মানেন্টলি বা রেগুলার জনগণনা শুরু হয় কবে থেকে? তখন হবে উত্তর হবে 1881 সাল থেকে। ঠিক আছে, মানে প্রথাগতভাবে উম, উম, জনগণনা আদমশুমারি শুরু হয় কবে থেকে? 1981 সাল থেকে। কার সময়? লর্ড রিপনের সময় থেকে। তার আগে প্রথমে শুরু করেছিলেন লর্ড মিও 1972। এবং রেগুলার বেসিসে মানে প্রতি 10 বছর অন্তর এই জনগণনার যে প্রসেস, এই প্রসেসটা শুরু করেছিলেন কে? লর্ড রিপন। হ্যাঁ, লর্ড রিপন। ঠিক আছে, এই হচ্ছে ভারতবর্ষের জনগণনার সূত্রপাত। ঠিক আছে, তারপর পর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা হতে থাকে এবং এটা হচ্ছে এখনো পর্যন্ত সেটা চলছে। এবং লাস্ট আমাদের আমরা এখন 2024-এ পা দিয়ে দিয়েছি। তো আমরা 21-এর যে সেন্সাস সেটা এখনো পাবলিশ হয়নি এখনো পর্যন্ত। তো 2011 সালে সেন্সাসটা আমাদের এখনো ভালো করে করতে হবে। ঠিক আছে, তো আমরা তার আগে আমরা বেসিক কিছু জিনিস আমরা একটু লিখে নেব বা জেনে নেব। ঠিক আছে, তো আহ, চলো ওই যে পার্টটা বললাম সেটা একটু লিখে নাও। হ্যাঁ, তাহলে 1978 সালে যেটা বলছেন ওটা লর্ড মেয়র আমলে সেন্সাস শুরু হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি, তাই তো? আমি বলছি লেখো। 1872 পর্যন্ত। 72 লেখো, লেখো। এই স্যার 72 আগে সালে, কি কিছু সরি। লিখিয়েছেন? হ্যাঁ, এখনো কিছু লেখাইনি, জাস্ট একটু মানে ইন্ট্রোডাকশন দিলাম। ঠিক আছে, চলো লেখো, এবার লেখো। লেখো, ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1972 সালে লর্ড মেয়র সময়। 1972 না 1872? এই হ্যাঁ, 1872, আমি 1972 কেন বলছি, শুধু লেখো, ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে লর্ড মেয়র সময়। তারপরে লেখো তারপর
প্রথাগতভাবে 1881 সাল থেকে প্রথাগতভাবে আদমশুমারি সূত্রপাত হয়। স্যার ওকে, আরেকবার বলবেন। হ্যাঁ, পরবর্তীকালে 1881 সাল থেকে লর্ড রিপনের সময় থেকে প্রথাগতভাবে আদমশুমারি শুরু হয়। হয়েছে? তো এখনো পর্যন্ত 1881 সাল থেকে কাউন্ট করলে 2011 সাল পর্যন্ত 2011 সালে যে জনগণনা সেটা হচ্ছে ৫৫তম জনগণনা। ঠিক আছে? এই লাস্ট যে 2011 সালে লিখে নাও, প্যারা চেঞ্জ করে লেখো, নেক্সট লেখো 2011 সালের জনগণনা ভারতের ইতিহাসে ৫৫তম জনগণনা। এবং এটা যদি আমরা স্বাধীন মানে স্বাধীনতা যবে হয় আর কি 1900, তারপরে 1951 থেকে কাউন্ট করলে এটা কত হবে? 51, 81, 51, স্যার এটা 61, 14তম হবে। 2011 টা। না 15তম। 1900 স্যার দাঁড়াও, 81 থেকে ধরেছি। 81 থেকে হ্যাঁ, 2011। 81 থেকে ধরলে মানে ওটা প্রথাগত হয়, কিন্তু তার আগে ধরতে হবে, প্রথমটা ধরতে হবে, ওটা প্রথমটাও ধরতে আচ্ছা। হবে। 51, 61, 71, 81, 91, 2001, আর এটা 2011, সপ্তম। ঠিক আছে? দেখো, স্বাধীন ভারতের সপ্তম জনগণনা 2011 সালে জনগণনা, স্বাধীন ভারতের সপ্তম, এবং প্রাক স্বাধীনতা থেকে এটা সব পঞ্চদশ আদমশুমারি। হয়েছে? এবার 2011 সালের আদমশুমারি সম্পর্কে আমরা একটু, আচ্ছা, আদমশুমারি প্রতি 10 বছর অন্তর হয়, এটা একটু জেনে নিতে হবে, এটা একটু লিখে নেবে যে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়। এবার হচ্ছে 2011 সালের আদমশুমারি সম্পর্কে একটু ডিটেলস আমরা জানবো। ওকে, তো 2011 সালে যে আদমশুমারি হয় সেই আদমশুমারিতে বা সেন্সাসে যে মটো ছিল সেটা লেখো। লেখো 2011 সেন্সাসের মটো, আওয়ার সেন্সাস। লেখো আওয়ার সেন্সাস, ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আওয়ার সেন্সাস, আওয়ার ফিউচার। স্যার এটা কি লিখবো? 2011 সালের জনগণনা 2011 সালের সেন্সাস এর মটো, এমও টিও, মটো, ইনভার্টেড কমা লেখো আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। হয়েছে? বাংলায় এটাকে কি বলে? আওয়ার সেন্সাস, আমাদের জনগণ, আমাদের জনগণনা, আমাদের ফিউচার মানে ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে? তো এবার 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের পপুলেশন কত? 121 কোটি, তাই না? 121 কোটি আমরা মানে রাউন্ড ফিগারে ধরি। তো 121 কোটি, 121.02। 121.19 লক্ষ, 19 কোটি, সরি, লেখো 121
কোটি, আচ্ছা 121 কোটি থাকো, আর ভেতরে আর যেতে হবে না, ঠিক আছে। চলো এবার দেখো, এখন বর্তমানে বর্তমানে পপুলেশন কত আমাদের, এটা ভারত মানে খুবই গুরুত্বপূর্ণ। 2020 সালের 21 সালের ডেটা অনুযায়ী বর্তমান পপুলেশন ওয়ার্ল্ডের ফার্স্ট 1 নম্বরে রয়েছে। তো কত পপুলেশন রয়েছে বলো তো, এটা প্রশ্ন আসবেই। 139। স্যার, স্যার আগেরটা আপনি যে বললেন 2011 জনগণনা অনুযায়ী, ওটা কি ভারতের জনসংখ্যাটা বললেন? হ্যাঁ, ভারতের জনগণনা হচ্ছে, তো ভারতের না কার বলবো। স্যার কি বললেন? 139। হ্যাঁ 121 কোটি বললেন? হ্যাঁ, 121 কোটি। এবার দেখো আচ্ছা। 2000 ডেটা অনুযায়ী, 2021 সালের ডেটা অনুযায়ী বর্তমানে ওয়ার্ল্ডের, সরি ওয়ার্ল্ড না, ভারতের পপুলেশন 142 পয়েন্ট ওই 142 পয়েন্ট ওই 8 কোটি লিখে নাও, মানে 142 কোটি পপুলেশন লিখে নাও, 142 কোটি পপুলেশন বর্তমানে 2021-এর ডেটা অনুযায়ী। সেন্সাস না, ডেটা বলছি, সেন্সাস এখনো পাবলিশ হয়নি, সেখানে আমি বলবো না। ঠিক আছে, এগুলো ইনফরমেটিভ, এখান থেকে ইনফরমেশন গুলো খুবই সূক্ষ্মভাবে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে, মানে লিখতে হবে, জানতে হবে। আচ্ছা, তো স্যার কত এখন বললেন? বর্তমানে 142? হ্যাঁ 142.8 স্যার কোটি কি লিখে বললেন নাও, আরেকবার বলবেন? 142.8 কোটি। তুমি লেফট হয়ে আবার জয়েন হয়ে যাও, সুনন্দা, তুমি লেফট হয়ে আসো আবার, না, না, ঠিক আছে স্যার। তোমার নেটওয়ার্কের হ্যাঁ, ইস্যু ঠিক হচ্ছে। আছে। সুনন্দা রায়কে দুটো সুনন্দা গন্ডগোল হয়ে যাচ্ছে। আহ, সে সুনন্দাকে বলেছি, সেই সুনন্দা রয় লেফট হয়ে গেছে, ভালো হয়েছে, একদম ভালো করে বলে দিতে স্যার হবে। আপনি স্যার আমাকে আপনি মিষ্টু বলবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তোমাকে মিষ্টি বলবো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মিষ্টু। এই দেখে সুনন্দা, এই গ্রুপে দুজন সুনন্দা আছে, ঠিক আছে, আমি তোমাকে টু বলে সেভ করে দিয়েছি, ওকে বলেছি, তোমাকে বলিনি, ঠিক আছে। তুমি সুনন্দা রয় আর ও হচ্ছে সুনন্দা দে। চলো নেক্সট লেখো, ভারতের বর্তমানে, আচ্ছা, ওয়ার্ল্ড রেসপেক্টে ভারতবর্ষের জনসংখ্যা কত পার্সেন্ট রয়েছে লেখো, পৃথিবীর সাপেক্ষে। 17.5% মানুষ ভারতে বাস করে। পৃথিবীর যা পপুলেশন রয়েছে তার 17.5% মানুষ ভারতে বাস করে, দেখো। স্যার আরেকবার একটু বলুন। লেখো, পৃথিবীর 17.5% পপুলেশন ইন্ডিয়াতে। ওয়ার্ল্ডের একটু যখন লিখবে তখন হচ্ছে একটু ইংলিশ টার্মটা একটু আমি একটু অ্যাড করবে বেশি, কারণ হচ্ছে এই ইংলিশ টার্মটা একটু অ্যাড করবে, কারণ হচ্ছে অনেকে ইংলিশ টার্মটা একটু পছন্দ করে, তো সেই কারণে। 2011 অনুযায়ী স্যার। হ্যাঁ 2011 অনুযায়ী, 2011 অনুযায়ী ওয়ার্ল্ডের 17% পপুলেশন ইন্ডিয়াতে থাকে। আর আমাদের এরিয়া কত জানো তো, এর এরিয়া আমাদের ইন্ডিয়ার যে এরিয়া ওয়ার্ল্ডের 2.4। রেসপেক্টে, 2.8। না, 2.4। ইয়েস 2.4, 2.4% হচ্ছে, লিখে নাও, ইন্ডিয়ার এরিয়া ওয়ার্ল্ডের রেসপেক্টে 2.4%, অ্যান্ড পপুলেশনের রেসপেক্টে ইন্ডিয়ার পপুলেশন 17.5% পপুলেশন রয়েছে ভারতে। অ্যান্ড বর্তমানে ভারতের পপুলেশন পৃথিবীর রেসপেক্টে প্রথম। ঠিক আছে, পপুলেশন কেন স্যার হবে না, লাইনটা আরেকবার বলুন, 2.4 এর পরে। 2.4
বর্তমানে ভারতের এরিয়া 2.4%। মানে কি, পৃথিবীর যে এরিয়া রয়েছে না, পৃথিবীর যে ল্যান্ড এরিয়া রয়েছে, তার সাপেক্ষে ভারতের এরিয়া হচ্ছে 2.4% মাত্র। সেখানে পৃথিবীর সব থেকে বেশি মানুষ বাস করে। চীনের পপুলেশন বেশি ছিল, কিন্তু চীনের এরিয়া অনেক বেশি। ঠিক আছে, চীনের এরিয়া অনেক বেশি। হ্যাঁ, সেই কারণে ওদের অতটা হয় না, কিন্তু আমাদের এরিয়া কম, পপুলেশন বেশি। ঠিক আছে, কেন হবে না? ভারতবর্ষে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 6 থেকে 7 জন শিশু জন্মাচ্ছে প্রতি সেকেন্ডে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 6 থেকে 7 জন, মানে ডেটা অনুযায়ী, সেই 2011 সালের ডেটা অনুযায়ী। যদিও এখন পপুলেশন গ্রোথ অনেকটা কমে গেছে। ঠিক আছে, এখন মানে 1960 থেকে দেখলে আগে তো কত করে সব ছেলে পুলে হতো, এক একজনের 4টে 5টা 6টা করে হতো, তাই না? এখন তো সব একটা করে হয়ে গেছে, এখন অনেক কমে গেছে। বাড়িয়ে দিয়েছিল সেই সময় 1960 থেকে, 1960 70 71। ঠিক আছে। হুম। তো সেই সময় আমাদের যেমন ধরো, আমার আমার মায়ের, ঠিক আছে, পপুলেশন অনেকগুলো। ঠিক আছে, আমরা 4 ভাই। ঠিক আছে, সুনন্দা, তোমরা কটা? হ্যাঁ, আমরা 4 বোন 1 ভাই। তাহলে 5টা। ঠিক আছে, তো ওই সময় আর কি, আমাদের বাবা মা বা ওই সময় যে জেনারেশনটা বিলং করতো, 1960 70 71, যে যে জেনারেশন বিলং করতো, 71 81-তে, ওই সময় পপুলেশন প্রচুর বেড়ে গেছে। যেটা বলা হয় কি, জনসংখ্যা বিস্ফোরণ বলা হয়। জনসংখ্যা বিস্ফোরণটা কি জিনিস? জনসংখ্যা বিস্ফোরণ অল্প সময়ে যখন, অল্প সময় বললে ভুল হবে, যখন পপুলেশন গ্রোথ 2% বেশি হয়ে যায়, তখন পপুলেশন এক্সপ্লোশন হয়, জনসংখ্যা বিস্ফোরণ হয়। 1971 সালে ভারতবর্ষের প্রথম, 1971 থেকে 81 সালে, এই সময় আর কি ভারতের জনসংখ্যা বিস্ফোরণ হয়েছিল। কেন হয়েছিল? পপুলেশন সেই সময় অ্যাকচুয়ালি মানুষের মধ্যে, ভারতবর্ষের যে কন্ডিশন, ইকোনমি এবং সোশ্যাল এবং হচ্ছে এডুকেশনাল যে কন্ডিশন ছিল, সেই সময় মানুষের মধ্যে কি বলতো, শিক্ষা কম ছিল, সঙ্গে কি ছিল, সঙ্গে একটু মানে স্বাধীনতা লাভের পরে আর কি, 1947 সালের পরে ভারতবর্ষের 1947 সময় ভারতবর্ষের পপুলেশন কম ছিল। ঠিক আছে, 121 কোটি, 121 কোটি বলছি, 20 কোটি বা 25 কোটি পপুলেশন ছিল সেই সময়। এবার তখন হচ্ছে আমাদের ভারতবর্ষের যে কন্ডিশন, সেটা হচ্ছে বর্তমানে যে আফ্রিকার দেশগুলো রয়েছে না, নাইজেরিয়া, বুরুন্ডি, তারপরে হচ্ছে ইথিওপিয়া, একদম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একদম নিচে যে সমস্ত দেশগুলো রয়েছে, আফ্রিকা মহাদেশের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশের কন্ডিশনের মতো আমাদের ভারতবর্ষের কন্ডিশন ছিল 1947 সাল নাগাদ। তখন পপুলেশন, জন্ম হতো অত্যাধিক এবং মৃত্যু হতো অত্যাধিক, জনসংখ্যা মানে প্রচুর হতো, জন্ম হতো, এবং উচ্চ জন্মহার, উচ্চ জন্মহার আবার উচ্চ মৃত্যু হার। মানেটা কি? ওই সময় আর কি ভারতবর্ষের প্রচুর, মানুষরা কি হচ্ছে, পপুলেশন বেশি নিত, কারণ কি, তখন ওই কোনো প্রোটেকশন ছিল না, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে শিক্ষা ছিল না। ঠিক আছে, শিক্ষা ছিল না, কোনো প্রোটেকশন ছিল না, আর কোনো ছিল না, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা ছিল না। ফলে কি হতো, মানুষের মধ্যে একটা কনসেপ্ট ছিল, তো তখন তো আমাদের ইকোনমি তো এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো মানুষের মধ্যে চিন্তা ভাবনা ছিল, যত বেশি পপুলেশন হবে, আমার ছেলেপুলে কৃষিতে কাজ করবে, লেবার তৈরি হবে আর কি। নাম্বার, এটা হচ্ছে লেবার তৈরি করার প্রবণতা। ঠিক আছে, আর কি, 4-5টা কেন নিত? কারণ কি, কারণ হচ্ছে যারা জন্মাবে তারা কি আর সবাই টিকে থাকবে? মারা যাবে। কেন? কারণ তখন চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না। আমাদের এখন কি, এখন এখন একটা শিশু পেটে থেকে থাকা, শুরু হওয়া পর্যন্ত, থেকে সরকার তাকে দেখভাল করছে। ঠিক আছে, ট্রিটমেন্ট করছে। তো ফলে এখন এর হেলথ সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু আগে সেটা ছিল না। আগে মানুষের মধ্যে তখন ওই কিছু হয়ে গেলে মারা যেত। ফলে কি হতো, রিস্ক নিত না কেউ, যে একটা দুটো ছেলে নিয়ে আর কি শেষ করে দেবো, সেটা করতো না। তো তখন হচ্ছে প্রচুর নিত,
ঠিক আছে? মানে ৫টা, ৬টা, ৭টা, ৮টা এরকম চলতে থাকতো কন্টিনিউ। মানে আনলিমিটেড। কারণটা কি? তখন ওই কারণে বলা হচ্ছে ওটা উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার। এর কারণটা কি? কারণ হচ্ছে ইকোনমি যেটা সেটা হচ্ছে এগ্রিকালচার। তাহলে ইকোনমি এগ্রিকালচার যেহেতু মানে অ্যাকচুয়ালি আমাদের যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি রয়েছে, এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে মানে ৫টা স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। সেই কৃষিভিত্তিক অর্থনীতিতে মেন বৈশিষ্ট্যটা কি? উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার। মানে এখানে পপুলেশন দ্রুত বাড়বে, যেমন বাড়ছে তেমন মারা যাচ্ছে। কারণ হেলথ সিস্টেম নাই, কারণ এডুকেশন নেই। যখন মানুষের মধ্যে আর একটা জিনিস নেই, মানে খাবার পুষ্টি নেই। ঠিক আছে? যখন পুষ্টি থাকবে না, মানে মানুষ খেতে পাবে না, তখন হচ্ছে পপুলেশন গ্রোথ বেশি হবে। এটা আবার কি ধরনের কনসেপ্ট স্যার? হ্যাঁ, এটাই কনসেপ্ট। দেখবে, ভালো করে লক্ষ্য করবে। বিভিন্ন পপুলেশন যারা ইয়েবিদ আরকি, পপুলেশন মানে নিয়ে আরকি গবেষণা করে আরকি, জনসংখ্যা নিয়ে গবেষণা করে। কিছু জন বলছে যে জনসংখ্যা বাড়ার পেছনে ২ টো জিনিস থাকে। একটা হচ্ছে কি মানে শিক্ষা, অনেকগুলো জিনিস থাকে। তার মধ্যে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে শিক্ষা আর অপুষ্টি। মানে অপুষ্টি যখন থাকবে তখন হচ্ছে কি বলতো? মানে জন্ম দেওয়ার ক্ষমতা বেশি হয়ে যায়। ঠিক আছে? জন্ম দেওয়ার অনেকে আমরা মানে সিম্পল কনসেপ্টে আছে। ঠিক আছে? অনেক মানে জনসংখ্যা বৃদ্ধি, যেমন ম্যালথাস দিয়েছেন পপুলেশন গ্রোথ নিয়ে কিভাবে হয় সেটা নিয়ে থিওরি দিয়েছেন। তার অন্য একটা কনসেপ্ট। ঠিক আছে? তো আরো অনেক দিয়েছেন। তো অ্যাকচুয়ালি পপুলেশন দেখবে এখন আশেপাশে তোমরা লক্ষ্য করে দেখবে। যারা দেখবে যাদের ঘর নেই, খেতে পায় না, খেতে পায় কিন্তু অতটা বেশি ভালো মানে কি বলছি বুঝতে পারছো তো? মানে কোনো রকমে দিন যাপন করে। তাদের দেখবে তাদের বাড়িতে ছেলেমেয়ে অনেকগুলো। ৫ টা, ৬ টা, ৭ টা। কেন? কারণ হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ স্যার, শিক্ষার অভাব ওটা। মানে হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি দেখতে গেলে ওটা শিক্ষার অভাব। হ্যাঁ, শিক্ষার অভাব। কারণটা কি বলতো? ওইটা হ্যাঁ, এবার হচ্ছে ওই শিক্ষার অভাব, ২ নম্বর হচ্ছে ওই পুষ্টির সঙ্গে রিলেশন রয়েছে। অপুষ্টি পুষ্টির সঙ্গে যুক্ত রয়েছে। শিক্ষার অভাবের জন্য অর্থনীতি যেটা সেটা ভালো না। অর্থনীতি যেটা সেটা ভালো না। তার জন্য কি হচ্ছে? তারা কি ভাবছে? যে আমার যদি ৪ টে ছেলে হয়, ৪ টে ছেলে ইনকাম করবে, ৪ টে ছেলে ইনকাম করবে আমাকে দেবে। দিলে হচ্ছে আমি স্বাবলম্বী হবো। এই কনসেপ্ট আছে। এবার সেই ছেলে-মেয়ে যখন তারা যখন হলো, তারাও একই রকম, তারাও শিক্ষা পেল না, ভালোভাবে মানুষ হলো না। তারাও সেই সিস্টেম, তারা ওই বেশি অল্প বয়সে বিয়ে করে নেবে। ঠিক আছে? অল্প বয়সে বিয়ে করে নেবে। অল্প বয়সে বিয়ে করে নিলে কি হবে? আবার তাদের মাথায় সেই কনসেপ্ট। ঠিক আছে? যে বেশি আবার এই যে কনসেপ্ট, এই যে এটাকে বলা হয় কি? ওই ফাঁদ। ঠিক আছে? জনসংখ্যা ফাঁদ বলা হয় এটা। পপুলেশন ট্র্যাপ বলা হয়। এই পপুলেশন ট্র্যাপ এ পড়ে কি হয়? আমাদের যে ইন্ডিয়ার যে পপুলেশন সেই সময় অর্থাৎ ১৯৭১ সাল, ৭০ সাল নাগাদ বেড়ে গিয়েছিল প্রচুর। সঙ্গে ভারতবর্ষের এবং ভারত-পাকিস্তানের যে দ্বন্দ্ব, বাংলাদেশ থেকে প্রচুর রিফিউজি আসে। সেটা তো রয়েছে, সঙ্গে এই ফ্যাক্টরটা কাজ করেছিল। ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? যে ভারতবর্ষের পপুলেশন গ্রোথ সবথেকে আচ্ছা এই যে পপুলেশন যখন 2% এর বেশি হয়ে যাবে তখন তাকে বলা হয় পপুলেশন মানে এক্সপ্লোশন, মানে জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় এই যে বিষয়টা। ঠিক আছে? তো এই ভারতবর্ষে এই পপুলেশন বিস্ফোরণ হয়েছিল, জনসংখ্যা বিস্ফোরণ হয়েছিল কত সালে? ১৯৭১ সালে এবং ৮১ সালে। ১৯৭১ লিখে নাও। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ হয়েছিল, মানে লেখো ভারতের পপুলেশন জনসংখ্যা বিস্ফোরণ হয় ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। এবং এখন ৫ টা স্টেজ গুলো বলবেন? হ্যাঁ, ৫ টা হাইয়েস্ট কি? অত পার্সেন্টেজ লাগবে না। ঠিক আছে? অত পার্সেন্টেজ লাগবে না। তুমি কি আর কোর সাবজেক্টের না, ওই করছো? ৫ টা স্টেজ স্যার ওই ১ম এ বললেন না, হাই বার্থ রেট, হাই ডেথ রেট ওটা। ৫ টা স্টেজ যেটা ও, বলছিলেন। পপুলেশন। ৫ টা স্টেজ। না, ওগুলো লাগবে না। ওগুলো টিপস যারা পড়াশোনা ওটা মানে আমি বলে দিচ্ছি, একটু শুনে নিতে পারো। কিন্তু তোমাদের লিখতে হবে না। আরো অনেক কিছু লেখানো আছে। সেটা হচ্ছে ১ম হচ্ছে কি কৃষিভিত্তিক অর্থনীতি,
উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, এটা হচ্ছে 19 ভারতবর্ষের ক্ষেত্রে ওটা 1947 সাল নাগাদ হয়েছিল। 1947 থেকে শুরু হয়েছিল, 1971 সাল পর্যন্ত এটা চলেছিল। তারপরে যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে শিল্প ভিত্তিক অর্থনীতি। মানে আস্তে আস্তে শিল্প প্রবেশ করছে এবং মানুষের মধ্যে একটু শিক্ষা আসছে এবং স্বাস্থ্যের একটু উন্নতি হচ্ছে, কিন্তু মানে যে মাথায় যে কনসেপ্ট আছে পপুলেশন বেশি নেবে সেইটা যায়নি আর কি। ঠিক আছে? তো এই দিক থেকে পপুলেশন বাড়ছে, হু হু করে পপুলেশন হচ্ছে, কিন্তু মারা যাচ্ছে না। আগে কি হতো, প্রথমে জন্ম যেমন বেশি হতো তখন মারা যেত, কিন্তু এবার দেখছি বলছে ভাই স্বাস্থ্য ভালো হয়েছে, চলো পপুলেশন এই দিকে, মানে মানুষের মধ্যে কনসেপ্টটা তো চেঞ্জ হয়নি, কারণ এডুকেশন তো যায়নি। ফলে কি হচ্ছে, পপুলেশন হু হু করে বাড়ছে কিন্তু মরছে না। তার মানে এই যে পার্টটা, এটা হচ্ছে উচ্চ জন্ম হার নিম্ন মৃত্যু হার। তাহলে কি হবে, জনসংখ্যা বিস্ফোরণ হবে। ওই কারণে ওই দ্বিতীয় স্টেজে আমাদের যে পপুলেশন বিস্ফোরণ হয়। কারণটা কি, জন্মাচ্ছে কিন্তু মরছে না। কারণ কি মরছে না কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্যের উন্নতি। স্বাস্থ্যের উন্নতি এর পেছনে দায়ী। বুঝতে পারছো? তাহলে যদি বলা হয় যে জনসংখ্যা বিস্ফোরণ, ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি, মানে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? দ্বিতীয়। দ্বিতীয়। দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় হয়। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে। এই কারণে হয়, বর্তমানে এরকম প্রশ্ন আসতেই পারে যে ভারত পপুলেশন মানে জনসংখ্যা বিস্ফোরণ মানে জনসংখ্যা বিস্ফোরণ তত্ত্বের কোন পর্যায়ে অবস্থান করছে ভারত? দ্বিতীয় পর্যায়ে। কারণ কি, কারণ ভারতবর্ষের জন্মহার বেশি, মৃত্যুহার কম। ফলে কি হয়, পপুলেশন অনেক বাড়ছে। এই কারণে বর্তমানে ভারতবর্ষের পপুলেশন পৃথিবীর মধ্যে 1 নম্বর। এবার থার্ড পর্যায়ে মানে তৃতীয় স্টেজ কি আছে, তৃতীয় স্টেজে রয়েছে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার। ঠিক আছে? তৃতীয় স্টেজে কারা রয়েছে, বর্তমানে যে ইউরোপের যে সমস্ত দেশ রয়েছে না, সেই সব যেমন জার্মানি, ইউকে, ফ্রান্স, রাশিয়া, মানে ইউরোপ কান্ট্রির যে সমস্ত দেশগুলো রয়েছে, এরা হচ্ছে আমাদের জনসংখ্যা বিস্ফোরণ তত্ত্বের তৃতীয় পর্যায়ে রয়েছে। মানে এখানে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার। ঠিক আছে? এবার হচ্ছে চতুর্থ পর্যায়ে যে পপুলেশন, সেখানে কি হচ্ছে, সেখানে উচ্চ না না, একদম নিম্ন জন্মহার ঠিক আছে, নিম্ন জন্মহার আর অতি নিম্ন মৃত্যুহার। ঠিক আছে? পর্যায়ে কোন দেশ বললেন? তৃতীয় পর্যায়ে ইউরোপ মহাদেশের দেশগুলো, ইউরোপ মহাদেশের দেশগুলি হচ্ছে চতুর্থ পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে। আর চতুর্থ স্টেজে রয়েছে মানে আমেরিকা, তারপরে হচ্ছে কানাডা, এই সমস্ত দেশগুলো চতুর্থ পর্যায়ে রয়েছে। এখানে জন্মহার কম, আবার মৃত্যুহারও কম, অনেক কম। আর পঞ্চম পর্যায়ে যে সমস্ত দেশ রয়েছে, এখানে অতি নিম্ন জন্মহার, অতি নিম্ন মৃত্যুহার। মানেটা কি, এখানে জন্মহার খুবই কম হয়, যেমন অস্ট্রেলিয়া, জাপান, এই কয়েকটা দেশের নাম বলছি, সুইডেন, নরওয়ে। এখানে না জন্মহার খুবই কম হয়, এখানে পপুলেশন নেয় না। এই জাপান টাপান, এখানে এই সমস্ত দেশের পপুলেশনরা মানে বিয়েই করে না। ঠিক আছে? বিয়ে করার টাইম নেই ওদের হাতে। ঠিক আছে? ওখানে বিয়ে করার টাইম নেই। আমাদের এখানে আমাদের দেশের প্রচুর টাইম। ঠিক আছে? পপুলেশন বাড়বে না কি হবে? তো এটা হচ্ছে এই কারণে আমাদের এখানে, কিন্তু ওই জাপান, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের মানুষরা বিয়েই করে না। তারা সবসময় কর্মব্যস্ত। ঠিক আছে? মানে এগুলো স্যার আমি শুনছিলাম স্যার যে দেখবেন অস্ট্রেলিয়াতে একটা টাইম আসবে স্যার, আমাদের ভারতবর্ষ থেকে টেনে টেনে লোক নিয়ে যাবে, ওদের দেশে আর লোকই থাকবে না। স্যার শুনছিলাম যে অস্ট্রেলিয়াতে নাকি একটা মানুষ দুটো একসাথে জব করতে পারে, মানে এতটাই জনসংখ্যা কম। হ্যাঁ, ওখানে পপুলেশন এতই কম এবং সম্পদ এতই বেশি যে ঋণাত্মক হচ্ছে, মানে ডেভেলপমেন্ট হচ্ছে। মানে কি, সম্পদ আছে, খাবার লোক নেই, পপুলেশন নেই তো। সেই কারণে সেইখানে ওই সমস্ত দেশে মানে পপুলেশন বাড়ানোর জন্য করে আর কি, মানে ক্যাম্পেইন করে, পপুলেশন বাড়াও, পপুলেশন বাড়াও, আর আমাদের পপুলেশন স্যার কমানোর জন্য ক্যাম্পেইন করে। স্যার ইন্ডিয়াতে স্যার ছুড়ে ছুড়ে দিতে বলবেন। ইন্ডিয়া থেকে যাই তো সব ভারতবর্ষ, আরে আমাদের ভারতবর্ষের যা পপুলেশন তার প্রায় তো মানে 40 কোটি পপুলেশন ওয়ার্ল্ডে রয়েছে, 40 কোটি পপুলেশন।
মানে বিদেশে রয়েছে 40, ভারতবর্ষের তো জাপানে নাই তো প্রত্যেক বছর অনাথ বাচ্চা, কিন্তু আইকিউ টেস্ট করে পরে তারপর নাই। তো এই রকম হচ্ছে ব্যাপার। অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক এগুলো হচ্ছে ঋণাত্মক পপুলেশন গ্রোথ এই সমস্ত দেশে রয়েছে। ঋণাত্মক পপুলেশন গ্রোথ মিন্স কি, এখানকার পপুলেশন গ্রোথ খুবই কম হয়, তো সেইখানে ঋণাত্মক পপুলেশন গ্রোথ বলা হয়। এগুলো লিখে নিতে পারো, এগুলো ভালো ইনফরমেশন, মানে এগুলো ভালো মানে এ, এ, ঠিক আছে, পরীক্ষা আসতেও পারে। ঠিক আছে। স্যার, তৃতীয় পর্যায়ে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার বললেন, হ্যাঁ হ্যাঁ, আর চতুর্থ পর্যায়ে? এদিকে লেখো চতুর্থ পর্যায়ে নিম্ন নিম্ন জন্মহার, অতি নিম্ন মৃত্যুহার। আর পঞ্চম পর্যায়ে নিম্ন জন্মহার, অতি নিম্ন মৃত্যুহার। অ্যাকচুয়ালি আমাদের না, আহ, আমাদের দোষ দিলে ভুল হবে। ঠিক আছে, পপুলেশন বাড়ার পেছনে যে মানুষের দোষ দিলে ভুল হবে। যে ইন্ডিয়ায় এত পপুলেশন কেন বাড়ছে, কেন হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ক্লাইমেট যায় তাই এর জন্য। পুরোটাই ক্লাইমেটের জন্য পপুলেশন এত। কেন বলতো, আমাদের ভারতবর্ষে যে মানে ক্লাইমেট আছে, সেই ক্লাইমেট হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু। ঠিক আছে, কখনো শীতকাল, কখনো গরমকাল। ঠিক আছে, যেগুলো কিনা মানে আবার কখনো বসন্তকাল। ঠিক আছে, এই বসন্তকাল বিয়ের মরশুম। ঠিক আছে, তো এই কালগুলো হচ্ছে পপুলেশন বৃদ্ধির কাল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আর কি মানে উষ্ণ আর্দ্র মানে শিশু জন্মানোর অনুকূল পরিবেশ রয়েছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ, কিছু না। আর সময় পাইবে মানে বেশি সময়, মানে এখানে মানুষের হাতে মানে কাজ কম, ফলে কি হচ্ছে মানুষ বেশি সময় পাচ্ছে। এইগুলো হচ্ছে পপুলেশন। এগুলো খারাপ, শুনতে খারাপ হলে এটা কিন্তু অরিজিনাল কথা। এগুলো সব বইতে লেখা আছে। ঠিক আছে, আমি আমি নিজে থেকে বলছি না। বোঝা গেল? এইগুলো হচ্ছে মেন বিষয়, মেন ক্রাইটেরিয়া। ক্লাইমেটটা হচ্ছে মেন দায়ী এর জন্য। বাস, আর কিছু বলবো না, অনেক কিছু। নার্গিস, কিছু বুঝতে পেরেছো? নার্গিস? না স্যার, কি করে বুঝবো? আমি তো মাঝখানে এলাম। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। তো ঢুকলাম, হ্যাঁ, এই মাত্র তো জয়েন হলাম। ও স্যার এই আচ্ছা 5টা স্টেজ আমি বুঝতে পারতাম না, মানে মনে রাখতে পারতাম না। আপনি বলে দিলেন ভালো করে, আমার বেশ মাথায় রয়ে যাবে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, চলো। আরো ভেতরে অনেক কিছু আছে, আরো ভেতরে গেলে হবে না। ঠিক আছে, ভেতরে অনেক কিছু আছে। যতটুকু দিয়েছে এটা করলেই হবে। আচ্ছা, এবার চলো, ভারতের যে পপুলেশন আছে না, এই ভারতের পপুলেশন হচ্ছে পৃথিবীর মানে যে বড় বড় যে সমস্ত দেশ আছে, আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, জাপান, বাংলাদেশ, সমস্ত দেশের পপুলেশন যোগ করলে যা হবে ভারতবর্ষের পপুলেশন তাই। লিখে নাও। স্যার বলছি, প্রথম পর্যায়ে কি কিছু লিখিয়েছিলেন? প্রথম পর্যায়ে না না, কিছু লেখায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেখো, আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, জাপান, বাংলাদেশ। ছটি দেশের মোট জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা সমান। স্যার আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান। জাপান। হ্যাঁ, হয়েছে। এবার এই যে পপুলেশন গ্রোথ হয়, পপুলেশন আমার এবার হচ্ছে লিখে নাও 2011 সালে জনসংখ্যা। আচ্ছা ঠিক আছে, প্রজিতা, ওকে, বেরিয়ে যাও। এবার লেখো স্যার ওই লাইনটা আরেকবার বলুন না। আচ্ছা, ওই এই 6টি দেশের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা সমান। ভারতের মোট জনসংখ্যার সমান। স্যার আর
আরেকবার ওই 6টা দেশের নামটা বলবেন? লেখো আমেরিকা, ইন্দোনেশিয়া, হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, ব্রাজিল। ব্রাজিল তো বলা হয় না, লেখো ব্রাজিল। আমেরিকার নর্থ সাউথ দুটো মিলিয়ে? আরে আমেরিকা মহাদেশ বলিনি, আমেরিকা দেশ বলেছি, মানে ইউএসএ। এই 6টি দেশের মোট জনসংখ্যা ভারতের জনসংখ্যার সমান। হয়েছে। নেক্সট লেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার, এরা চেঞ্জ করে লেখো। নেক্সট লেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 17 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। 17.64%, মানে দশক, লিখে নাও ডিকেড। ডিকেড মিন্স কি 2001 থেকে 2011 সাল পর্যন্ত। এই যে 10 বছর, এই 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার লেখো 17.64%। এবং ইয়ারলি লেখো 1.74%। এবং ইয়ারলি বার্ষিক 1.74%। কত বলেন? 1.74? হ্যাঁ, 1.74%। ইয়ারলি লেখো 1.74%। ঠিক আছে। এবার দেখো আমাদের এই যে পপুলেশন গ্রোথ, এই পপুলেশন গ্রোথের উপর ভিত্তি করে যে মানে ভবিষ্যতে কত জনসংখ্যা হবে তার যে পূর্বাভাস দেওয়া হয় সেটাকে বলা হয় পপুলেশন প্রজেকশন, মানে জনসংখ্যা অভিক্ষেপ বলা হয়। অ্যাকচুয়ালি আমাদের আগে পপুলেশন গ্রোথ বেশি ছিল, এখন পপুলেশন গ্রোথ কমে গেছে, মানে জনসংখ্যা বৃদ্ধি কমে গেছে। মানে এখন দেখবে এখন সব একটা দুটো করে ছেলে মেয়ে নিচ্ছে আর কি, একটা দুটো তিনটে এইরকম আর কি পপুলেশন হয় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। এবারে সেটা এক্সেপশন রয়েছে, মানে ইয়ে ভেদে আর কি, মানে জনসংখ্যা মানে স্থানকাল পাত্র ভেদে সেটা হচ্ছে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আর কি। সেই কারণে এখন পপুলেশন গ্রোথ কম, এই কারণে পপুলেশন আমাদের এবার কমবে আর কি, যদি মানে কার্ভ টানা হয় আর কি। যেমন সেই ক্রিকেট খেলা দেবে, স্কোর স্কোর বেশি হয়ে যাচ্ছে, রান উপরে উঠছে, উপরের দিকে দেখায়। এখন ওই রান ভেতরে মানে নিচের দিকে নামছে, মানে কি এখন স্কোর কমছে আর কি, মানে পপুলেশন গ্রোথ কমছে। কারণ কি পপুলেশন ওই যেহেতু একটু এডুকেশন শিক্ষার হার বেশি সেই কারণে। ঠিক আছে, শিক্ষার হার বেশি সেই কারণে, শিক্ষা বেশি, স্বাস্থ্য ভালো, মানে স্বাস্থ্য বেশ, মানে এখন তো সরকার মানে প্রথম থেকেই স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে না, সেই কারণে স্বাস্থ্য এগিয়ে, শিক্ষা এগিয়ে। এই কারণে তোমরা একটু লিখে নেবে, লেখো লেখো বর্তমানে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির। ঋণাত্মক লেখনি, নিম্নমুখী, ঋণাত্মক বললে ভুল হবে, নিম্নমুখী লেখো। নেক্সট লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কি আসে। বললেন বর্তমানে জনসংখ্যা? কি নিম্নমুখী, বললেন বর্তমানে জনসংখ্যা জনসংখ্যা? বৃদ্ধির হার লেখো নিম্নমুখী। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী। এবার দেখো ভারতের জনসংখ্যা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা গিয়েছিল 1921 সালে। নেক্সট লেখো, ইনফরমেশন প্যারা চেঞ্জ করে ভালো করে লিখবে। আচ্ছা আমাকে একটু নোটস গুলো কেউ দিচ্ছ না, আমার মানে কি খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে কালকে নোটসটা কেউ দিলে না, একটু নোটসটা আমাকে দিতে হবে না? কে দেবে বলো তো, একটু আমাকে ইয়ে করে নাও, মানে ডে করে নাও যে এই দিন আমাকে দেবে। লুসি লিখছো? লুসি কোহেলি, হ্যালো, আমি লিখছি না, তুমি লিখছো না? একটু একটা মানে কাজ করছি, একটু ব্যস্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। কে মানে
এই নোটসটা দিতে হবে তো, তোমরা না দিলে কি করে হবে? হ্যাঁ, কে দেবে বলো, কে লিখছো? হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি সুনন্দা, লিখছি। আচ্ছা। কালকের নোটসটা কেউ লেখনি? মনিকা কেউ লেখনি? সুস্মিতা লেখনি কালকের নোটসটা? আমি লিখেছি স্যার। কালকের নোটসটা দিয়ে দিও, কালকের আর আজকের নোটসটা একটু দিয়ে দিও, ঠিক আছে? আপনাকে দেবো? আমাকে দেবে, হ্যাঁ। ঠিক আছে। ওকে। স্যার আমাদের পিডিএফ গ্রুপে দিলে তো হয়ে যায়, আমরা পেয়ে যাবো। না, পিডিএফ গ্রুপে দিতে হবে না। ঠিক আছে, তাহলে দুটো নোটসই দেবেন আমাকে। হুম, আচ্ছা। নেক্সট বলো। আচ্ছা, নেক্সট বলবো না, যেটা বলছিলাম, ভারতের ঋণাত্মক পপুলেশন গ্রোথ লেখো। ভারতের ঋণাত্মক পপুলেশন বৃদ্ধি হয়েছিল 1921 সালে। মানে এই ঋণাত্মক পপুলেশনটা প্রায় হয়েছিল -0.33% ঋণাত্মক পপুলেশন গ্রোথ হয়েছিল 1921 সালে। কেন ঋণাত্মক পপুলেশন গ্রোথ হয়েছিল সেই সময়? অ্যাকচুয়ালি 1971 বলছি কেন, 1921 সাল, ঠিক আছে? 1921 সালে ভারতের পপুলেশন ঋণাত্মক গ্রোথ হয়েছিল। কেন? কারণ ওই সময় হচ্ছে ভারতবর্ষে না, মানে মহামারী হয়েছিল, মহামারী। মানে তখন মহামারী এই সমস্ত হলে না, মানে ওষুধ ছিল না, মানে হেলথ সিস্টেম তো খারাপ ছিল, সেই কারণে। ফলে কি হয়, সেই সময় 1921 সালে ভারতবর্ষে ওই তখন লর্ড চেমসফোর্ড ছিল। লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, রিডিং রিডিং তো লর্ড রিডিং তো 1921 সাল তো, লর্ড রিডিং। হুম। হ্যাঁ স্যার, রিডিং 1921 রিডিং। লর্ড রিডিং। তো ওই সময় রিডিং ছিল আর কি। তো ওই সময় আর কি আমাদের ভারতবর্ষের ওই হয়েছিল মহামারী, প্লেগ, এইখানে ঋণাত্মক পপুলেশন গ্রোথ হয়েছিল। কারণটাও লিখে নাও, কত হয়েছিল ওটাও লিখে নাও। চলো নেক্সট লেখো। স্যার কত বললেন ওটা? পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্ট লেখো -0.033%। নেক্সট লেখো বর্তমানে, বর্তমানে না, লেখো ভারতের জনসংখ্যার বৃদ্ধির সর্বাধিক হার। লেখো জনসংখ্যা বৃদ্ধি সর্বাধিক দেখা গেছে, সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি রাজ্য লেখো মেঘালয়। মানে এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি সব থেকে বেশি মেঘালয়, মানে যেখানে প্রচুর বৃষ্টি হয়, মেঘালয়, চেরাপুঞ্জি, মৌসিনরাম। আর সবচেয়ে কম আরেকবার লাইনটা বলুন। কিন্তু সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির রাজ্য মেঘালয়। সর্বনিম্ন কেউ বলতে হবে, সর্বনিম্ন কি হবে, কোন রাজ্যে? ডেজার্ট, ডেজার্ট, হ্যাঁ, রাজস্থানের ডেজার্ট। না না কেরালা। না না, কেরলে না। ডালিয়া বলো স্যার অপশন দিন, অপশন দিন। অপশন। আচ্ছা, অপশন। হুম, কেরালা, রাজস্থান, সিকিম, নাগাল্যান্ড। রাজস্থান। সিকিমে তো ডেন্সিটি মানে কম আছে, পপুলেশন ডেন্সিটি। না, উত্তর লেখো নাগাল্যান্ড। নাগাল্যান্ড। চলো নেক্সট লেখো। নেক্সট লেখো ভারতের জনঘনত্ব। লেখো ভারতের জনঘনত্ব। লেখো 382 জন প্রতি বর্গ কিমি। জনঘনত্ব মিন্স হচ্ছে, ইংলিশটাও লিখে নাও পাশে, পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি
382 জন প্রতি বর্গ কিমি। পপুলেশন ডেন্সিটি লেখো 382 জন প্রতি বর্গ কিমি। আর হয়েছে 2000 সবই কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী পপুলেশন ডেন্সিটি 382 জন প্রতি বর্গ কিমি। এবার যদি বলা হয় কোন রাজ্যের পপুলেশন মানে জনঘনত্ব সর্বাধিক আর সবচেয়ে কম, বিহার সর্বাধিক। না বিহার সর্বাধিক। লিখে নাও জনঘনত্বর রাজ্যগুলো একটু বলছি, লিখে নাও। লেখো 1 নম্বর লেখো বিহার, বিহারের জনঘনত্ব সর্বাধিক প্রায় 1102। লিখে নাও 1102, সব লিখতে হবে না, জাস্ট একটাই লিখবে। 2 নম্বরে রয়েছে কে? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব দ্বিতীয়, জনঘনত্বের দিক থেকে দ্বিতীয়। এটা একটু লিখে নাও যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি। 1029 জন প্রতি বর্গ কিমি, 1029 জন প্রতি বর্গ কিমি। তারপর উত্তরপ্রদেশ। না, তারপর উত্তরপ্রদেশ না, তারপরে কেরালা। নেক্সট লেখো কেরালা, তারপরে উত্তরপ্রদেশ। 4 নম্বরে লেখো উত্তরপ্রদেশ। হয়েছে? এই হলো পপুলেশন ডেন্সিটি। এবার যদি আরেকটা লিখে নাও, প্যারা চেঞ্জ করে লেখো পপুলেশন লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি, লোয়েস্ট পপুলেশন অরুণাচল। ডেন্সিটি অরুণাচল প্রদেশ, লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অরুণাচল প্রদেশ। কত? লুসি বলো তো কত? লুসি কাছ থেকে নেব অ্যান্সারটা। লুসি, হ্যালো লুসি বলো। জানা নেই। জানা নেই? কার জানা আছে বলো? সুদীপ্তা, এনিওয়ান? সৌরভ, মৌমিতা বলো। 82 হ্যাঁ 82 না, মাত্র 17 জন। লেখো 17, হ্যাঁ 17 জন প্রতি বর্গ কিমি। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশ তো পাহাড়ি এলাকা, হিল এরিয়া, সেখানে এখানে পপুলেশন মানে এরিয়া অনেক বেশি। প্রশ্নটা কি স্যার? লেখো লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট অরুণাচল প্রদেশ। কি হবে নাকি স্যার? হ্যাঁ অরুণাচল। আর 17 জন প্রতি বর্গ কিমি লিখে নাও। এবার এইগুলো স্টেট হিসাবে গেল। এবার তোমাকে যদি বলি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি এবং সব দিল্লি। থেকে কম? দিল্লি। হ্যাঁ, আর সব থেকে কম? লাক্ষাদ্বীপ। নো, আন্দামান। আন্দামান। ইয়েস, আন্দামান। লিখে নাও সব এই কেন্দ্রশাসিত অঞ্চলের রেসপেক্টে লেখো। কেন্দ্রশাসিত অঞ্চলের রেসপেক্টে হাইয়েস্ট লেখো সর্বাধিক দিল্লি এবং সর্বনিম্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আজকে রাতে তোমাদের কোশ্চেন করব, মানে ফুড এসআই রিলেটেড কোশ্চেন হবে, মানে ইম্পর্টেন্স চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি কোশ্চেন করব রাতে, ঠিক আছে? তোমরা থাকবে সবাই প্রিপেয়ার, মানে সবাই রেডি হয়ে থাকবে, সঠিক সময় চলে আসবে। ওই 10টার পর 10টা বা 10:30টার থেকে শুরু হবে, 10:30 থেকে 11:30 পর্যন্ত চলবে, ঠিক আছে? 1 ঘন্টা কন্টিনিউয়াস, মানে তার আগে মক টেস্ট হয়ে যাবে। আমি ফুড এসআই অ্যাপ্লাই করিনি, তা কি করব তাহলে? তুমি ফুড এসআই অ্যাপ্লাই করনি, করতে হবে না, তবে প্রশ্নগুলো দেখো, ওখানে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হুম, মানে আমি মানে বাইরে থাকি তো, আমি আজ যেতে পারবো না বলে আর কি করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তুমি পুনের লোক তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের একজন দার্জিলিং, একজন সে কালিম্পং এ আছে, আমি বলি তুমিও হিন্দি নাকি? আজকে একজন ভর্তি হয়েছে
সে হচ্ছে না আমি দার্জিলিং এ। হিন্দি না, আমার হাজবেন্ড হিন্দি আছে, ও বাংলা বলতে পারতো না আগে, আচ্ছা এখন বলছে অল্প অল্প, তাও কঠিন একটা ওয়ার্ড ঢুকে গেলে বলতে পারবে না মানে। তুমি শিখিয়ে দেবে, অসুবিধা নেই। তুমি হ্যাঁ তো এখন আছো। শিখে বলছে তো, মানে এখন ভালোই বলবে, কিন্তু আচ্ছা কঠিন কিছু বললে আর ফাস্ট বললে খুব অসুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো আজকে একজন দিল্লি থেকে না, এই দার্জিলিং থেকে ভর্তি হয়েছে। আমি বলি, তুমি হিন্দি হলে আমি পারবো না বাবু। বলে না স্যার, আমি বাংলা শিখে গেছি। ঠিক আছে, তো দার্জিলিং এর একজন ভর্তি হয়েছে, দার্জিলিং এর। না, হিন্দিতে আচ্ছা তো মেসেজ করছেন ভালোই। হ্যাঁ। বলছি হিন্দিতে তো ভালোই মেসেজ করছেন দেখলাম। আমি আবার ভাবি যে স্যার হঠাৎ হিন্দি কেন বলছে। হিন্দি শিখতে হবে এবারে, যা দেখতে পাচ্ছি। এ, গুগলে স্যার ট্রান্সলেট করে করে লিখে হিন্দি দেবেন। হয়েছে, যে লেখাটা যেটা লিখেছি এটা হয়েছে হিন্দি মোটামুটি, চলবে, হ্যাঁ হ্যাঁ একদম এগোবে না, বিশাল হবে। ওইভাবে সব হবে। শিখতে হবে। তোমরা তো হিন্দি শেখালে না, আর কি আর হবে। হ্যাঁ, তাহলে আজকে 8টায় ক্লাস নেবো আপনাকে হিন্দি শেখানো। হ্যাঁ, হিন্দি শেখাবে? আজকে মিলে নেবো আপনার ক্লাস। সে ক্লাস নাও, অসুবিধা নেই, কিন্তু হিন্দিটা একটু শিখতে পারলে। সিরিয়াল দেখবেন একটু একটু করে, হিন্দি শিখে সিরিয়াল যাবেন। দুস ওইসব এখন শেখার দরকার, অত সময় নেই। চলো, এবার হচ্ছে তাহলে পপুলেশন ডেনসিটি আমি হয়ে গেল। যখন এখানে এসেছিলাম আমিও তো বলতে পারতাম না ঠিক মতো, মানে বুঝতে পারতাম, গলাতে হুম, একটু মানে বাংলা টান চলে আসতো। হুম, আর মানে কি লজ্জার ব্যাপার সবার সামনে, লজ্জা। অনেক কষ্টে মানে তারপরে টানটা একটু কমেছে, তাও এখনো টান আছে আর কি। সে মানে সাংঘাতিক টান ছিল বাংলার, মানে যে কেউ শুনলে বুঝবে এখানকার নয়। আর এমনি লোকের সাথে তো বেশি বলতাম না, কিন্তু ডাক্তার বা কারোর সাথে বলতে গেলে মানে এত লজ্জা লাগতো, হুম, ভাবতে কি রে বাবা বলতে পারছে না, মানে বলতাম কিন্তু সব টান ভর্তি একদম। হ্যাঁ, তো এখন মানে মনে হবে বাংলায় আমি হিন্দি বলছি, এরকম ছিল, তারপর এখন চলে গেছে, 3-4 বছর হয়ে গেছে তো। ও, আচ্ছা আচ্ছা। চলো এবার লেখো, লেখো, এবার লেখো ইয়ে জনসংখ্যার দিক থেকে প্রথম রাজ্য লেখো উত্তরপ্রদেশ। লেখো হাইয়েস্ট পপুলেশন, মানে কোন রাজ্যে পপুলেশন সবচেয়ে বেশি, লেখো উত্তরপ্রদেশ। আর সবচেয়ে কম লেখো সিকিম। সর্বনিম্ন পপুলেশন লেখো সিকিম, এবং সর্বোচ্চ পপুলেশন উত্তরপ্রদেশ। এই কি বললাম, উত্তরপ্রদেশ আর সিকিম। ঠিক আছে, এবারে এডুকেশনের দিক থেকে যাব, এডুকেশনের সেন্সাস করব। মানে শিক্ষার হার লেখো ভারতের। হ্যাঁ, ভারতে লেখো ভারতের শিক্ষার হার লেখো কত পার্সেন্ট। লেখো 74%, 74.04% লিখে নাও, 74.04%। হ্যাঁ, 74. 04%। এর মধ্যে, আচ্ছা তোমরা বলো তো, মানে ছেলেদের, মানে পুরুষ এডুকেশন বেশি না ফিমেল এডুকেশন, সরি ফিমেল, নারী পুরুষ, পুরুষেরই কারা বেশি? 85% মেল। পুরুষ না, হ্যাঁ, পুরুষ 65% মেয়ে। 82%। না হ্যাঁ, না 82। 82। কিন্তু ভালো করে মানে হায়ার এডুকেশনের দিক থেকে আমার তো মনে হয় মেয়েরা বেশি এডুকেটেড, মেয়েরাই পড়াশোনা করে এখন, ছেলেরা খুবই কম পড়ে দেখি তো। ওরা চাকরির হ্যাঁ, পড়াশোনা সেটা করে। কেরালাতে মনে হয় মেয়েদের পড়াশোনার হারটা সব থেকে বেশি, সব রাজ্যে নয়। হুম, চলো লিখে নাও। তো এবার লেখো সবচেয়ে শিক্ষার হার সর্বাধিক কোন রাজ্যে, লেখো শিক্ষার হার বেশি কেরল, সর্বাধিক লেখো কেরল, এবং সর্বনিম্ন লেখো বিহার। হাইয়েস্ট আর লোয়েস্ট লিখে নাও, হাইয়েস্ট লেখো কেরল, এবং লোয়েস্ট লেখো আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে এগুলোতেই পরীক্ষাতে, 3-4টা দিয়ে দেয়, হাইস্ট থেকে মানে উপর থেকে নিচ পর্যন্ত সাজায় এরকম, মানে অবশ্যই। ঊর্ধ্বক্রমে অধক্রমে। তো স্যার হ্যাঁ, 3-4টে করে বলে দেবেন। আচ্ছা আচ্ছা, তো লেখো, অসুবিধা নেই, দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে, লিখে নাও। হাইয়েস্ট লেখো কেরল, সেকেন্ড হাইয়েস্ট লেখো মানে সর্বাধিক, লেখো হাইয়েস্ট পপুলেশন, লিটারেট পপুলেশন লেখো কেরল সর্বাধিক। 2 নম্বর লেখো মিজোরাম, 2 নম্বর লেখো মিজোরাম। নাম্বার 3 লেখো ত্রিপুরা। নাম্বার 4 গোয়া। ঠিক আছে, যেহেতু এখানে এডুকেশন বেশি সেই কারণে কেরল রাজ্যের মানে এইচডিআই ইন্ডেক্স অনুযায়ী, মানে এইচডিআই মিনস হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর ইন্ডেক্স অনুযায়ী ভারতের সর্বাধিক এইচডিআই র্যাঙ্কিং এ প্রথম কোন রাজ্য? কেরল হবে। একটু লিখে নাও এটা, লেখো এইচডিআই ইন্ডেক্স মানে এটা লিখে নিতে পারো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সূচক অনুযায়ী ভারতের প্রথম রাজ্য কেরল। এই দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মিন্স কি? মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক জিনিসটা কি, আবার কি জিনিস? অ্যাকচুয়ালি এই এইচডিআই ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের মানে সমাজের মানে আমাদের ভারতবর্ষের এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট কতটা সেটা নির্ধারণ করা হয় কয়েকটা সূচকের উপর ভিত্তি করে, কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি বেশি হয় তাহলে উন্নত এইচডিআই রিপোর্ট পাবো। সেই সূচকগুলো কি কি? স্পেশালি এডুকেশন, শিক্ষা। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি? লাইফ এক্সপেক্টেন্সি মানে কি? মানে কত বছর বেঁচে থাকছে, মানে জীবন সীমা আর কি। কোনো অ্যাকচুয়ালি যখন কোনো দেশ কতটা উন্নত, কতটা ইকোনমি দিক থেকে উন্নত, কতটা স্বাস্থ্যের উন্নত, কতটা হেলথের উন্নতি রয়েছে সেটা আমরা দেখতে পাই সেই দেশের পিরামিডের মানে সেই দেশের জনসংখ্যা পিরামিডের ওপরে যারা রয়েছে তাদেরকে দেখে আমরা বুঝতে পারি সেই দেশটা কেমন। পিরামিডের ওপর মিন্স কি? একটা অ্যাকচুয়ালি জিরো থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি পপুলেশনকে একটা ছকের মাধ্যমে আঁকি তাহলে সেটা একটা পিরামিডের মতো দেখতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে পপুলেশনে নিম্ন বয়সী ছেলেমেয়ের সংখ্যা বেশি হয়, জন্মাচ্ছে বেশি, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যত যাবো সেগুলো কমছে, অর্থাৎ মানুষ তো উপরের দিকে গেলে মারা যায় না, সেই কারণে 60 বছর গেলে তখন পপুলেশন কমতে থাকে। 60, 70, 80 বছর বয়স 80 বছর থাকেই না, অল্প থাকে। ফলে কি হয়, আমাদের মতো দেশে, আমাদের এই উন্নত এবং উন্নয়নশীল দেশে কি হয়, এখানে 60 বছর হচ্ছে গড় আয়ু, মানে বেশি বছর মানুষ বাঁচে না, মানে খেটে খেটে মানে মানুষ মানে খাটতে হয়। 2 নম্বর স্বাস্থ্য নেই, ফলে কি হয় রোগ দেখা যায়। ফলে কি হয় 60 বছরের বেশি মানুষ মানে 60 বছর অ্যাভারেজ ধরা হচ্ছে যে হ্যাঁ 60 বছর বাঁচে, 60-70 বছর বাঁচে। এবারে উন্নত দেশে গেলে কিন্তু তুমি এই চিত্রটা দেখতে পাবে না, সেখানে মানুষের গড় আয়ু অনেক বেশি। ঠিক আছে। যেমন আমাদের সারা পৃথিবীর মধ্যে কোন দেশের আইস মানে মানুষ সব থেকে বেশি বেঁচে থাকে, কেউ বলতে পারবে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, জাপানের বেশি। জাপানের মানুষ সব থেকে বেশি বেঁচে থাকে। ওদের হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে বেশি। কেন বেঁচে থাকে বেশি? ওই একটু আগে বললাম, ওখানে পপুলেশন খুবই কম, ঋণাত্মক পপুলেশন গ্রোথ, মানুষ মানে মানুষ বিয়েই করে না। ওখানে পপুলেশন, এডুকেশন বেশি, স্বাস্থ্য বেশি, অত্যাধিক শিক্ষিত, অত্যাধিক স্বাস্থ্য। ফলে কি হয় অত্যাধিক করে না স্যার, ওই জন্য মনে বেঁচে থাকে। হ্যাঁ ওই না বিয়ে চাপ করে। কম, হ্যাঁ সাংসারিক চাপ কম, তাই ফ্রি মাইন্ডে থাকে। মনে হয় গ্রিন টি খায়। গ্রিন টি খায়। গ্রিন টি খেলে কি হবে? হ্যাঁ, এক্সারসাইজ করে, যোগা করে। বিয়ে করে না বলতে ভুল হবে। ওদের একটা বই আছে ইকিগাই, ওখানেও ওই রকম লেখা ছিল। খুবই কম হয়তো। এবারে ওরা হচ্ছে মানে ওদের সবকিছু উন্নত আর কি, ফলে কি হয় ওরা বেশি বছর বাঁচে আর কি, ওদের টেনশন কম মনে হয়।
যেটা বলেছে সাংসারিক চাপ কম, আহ, ফলে কি হয় 80 বছর মিনিমাম। স্যার ভারতের কত তাহলে 65 বছর? ভারতের না অ্যাভারেজ হচ্ছে 68, মানে ভারতের আম, গড় আয়ু 67 পয়েন্ট সামথিং, ওটা 67 পয়েন্ট সামথিং বা 68 করে নাও, ঠিক আছে, গড় আয়ু। স্যার আমি তো সেই ওখানেই আটকে আছি, এসডিআই এর সূচক অনুযায়ী। কেন, তারা পরে অনেক কিছু বললাম তো। না শুনলাম কিন্তু লিখিনি তো, কি লিখবো? কি বলেছি ভুলে গেছি তো, বলো। ও তো হ্যাঁ, ওগুলো তো সর্বাধিক আমিও হচ্ছে ওই কেরল, শুনছিলাম। তারা ওর মধ্যে অনেক কেরল কিছু বলে মিজোরাম। দিয়েছি, আরে অনেক কিছু লিখে নাও, এগুলো লিখে নাও, এগুলো মুখে বলছি কিন্তু এগুলো পরীক্ষায় আসবে। কোন রাজ্য, কোন দেশের লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে বেশি? জাপান। আমাদের ভারতবর্ষের না মানুষের না গড় সেটা আয়ু, বলছি না স্যার, এসডিআই সূচক অনুযায়ী আপনি বললেন না কেরল রাজ্যে সর্বাধিক, ওটা কি সর্বাধিক এই কি শিক্ষার ওইটা হার? সর্বাধিক এইচডিআই ইন্ডেক্সের র্যাঙ্ক, ঠিক আছে, মানে সর্বাধিক উন্নত জীবনযাত্রা থাকে ওদের ওদের আর সবচেয়ে কম বিহার। এবার চলো আচ্ছা, ডেনসিটি হয়ে গেছে না, এবারে লেখো এই এসসি এসটি পপুলেশন, আগে খুব গুলা ছিল, কোন রাজ্যে পপুলেশন। স্যার আপনি কি বললেন, কোন কোন দেশের মানে কি বলবো আয়ুটা বেশি না কি বললেন একটা কথাটা, কোন ওটা কি দেশের গড় লিখবো? আয়ু বেশি, কোন দেশের গড় আয়ু সর্বাধিক? দেখো জাপান। স্যার এসডিআই নিয়ন্ত্রক গুলো কি, মানে ফ্যাক্টরস গুলো কি করে, কি কি বললেন? একটা হচ্ছে এডুকেশন, লাইফ এক্সপেকটেশন, আর হ্যাঁ, তারপরে স্বাস্থ্য আছে, আর হচ্ছে তোমার ইনকাম, ইনকাম, স্বাস্থ্য আর ইনকাম। আচ্ছা পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা, এবার এই এসসি এসটি পপুলেশন আগের দিন বলে দিয়েছিলাম না, কোন রাজ্যের এসটি পপুলেশন না বেশি, লিখে নাও কোন রাজ্যের এসটি পপুলেশন, এসসি লেখো স্যার ওইটা প্রথমে। আরেকবার বলবেন? কোনটা? ওই এডুকেশন, হেলথ, ইনকাম, আর একটা কি বললেন? লাইফ এক্সপেক্টেন্সি, মানে প্রাপ্ত বয়স্ক না, ওটা কি বলে, উম, গড় আয়ু বা প্রত্যাশিত আয়ু। ওটা কি লিখবো, মানে লিখবোটা কি ওটা? এইচডিআই ইন্ডেক্সের ক্রাইটেরিয়া, যদিও এগুলো লাগে না, এগুলো অনেক ডিপ হয়ে যাচ্ছে। স্যার ভারতের ওই গড় আয়ুটা কত বললেন? ভারতের 67? 67 দেখো। আচ্ছা, 60 গড় আয়ু 68 লিখে নাও, ওই পয়েন্ট আছে তো, ওটা 68 করে নাও। হয়েছে, চলো এবার লেখো। আর জাপানের 80। হ্যাঁ, জাপানের 80। আচ্ছা, এবার চলো এসসি পপুলেশন সর্বাধিক লেখো, কোন রাজ্যে এসসি পপুলেশন সর্বাধিক? উত্তরপ্রদেশ। আর পার্সেন্টেজ হিসাবে লেখো পাঞ্জাব। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ, পার্সেন্টেজ হিসাবে পাঞ্জাব। ঠিক বলছি তো মমিতা? হ্যাঁ। আচ্ছা, এবার লেখো এসটি পপুলেশন, জনসংখ্যার দিক থেকে প্রথম মধ্যপ্রদেশ, স্যার হ্যাঁ, জনঘনত্ব অনুযায়ী কি বললেন সবচেয়ে বেশি? জনঘনত্ব কোথায় বললাম, জনসংখ্যার দিক স্যার থেকে। বললেন না এসসি এসসি, জনসংখ্যার দিক থেকে এসসি পপুলেশন সবচেয়ে বেশি হচ্ছে ইউপিতে, হুম, আর সবচেয়ে কম
কম না, ওই রকম না, সব থেকে বেশি লেখো, কম টম লেখো না, সব থেকে বেশি ওই উত্তরপ্রদেশ লেখো, আর হচ্ছে পার্সেন্টেজে লেখো যা পাঞ্জাব। আচ্ছা এবার হয়েছে, এবার এই সেন্সাসটা হয়ে গেছে, এবার আমি দুই একটা প্রশ্ন টশ্ন করে ছেড়ে দিই, চলো। আর এসটি লিখে নাও, স্যার এসটি এসটি পার্সেন্টেজটা আর এসটি স্যার লেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লোক লাখ খাদে। আচ্ছা এসটি লেখো, এসটি লেখো, কি বললাম, এসটি মধ্যপ্রদেশ। আর তারপরে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে কোন রাজ্যে গো বেশি? স্যার মিজোরাম। মিজোরাম, ইয়েস মিজোরাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ওই ভূগোলের একটা প্রশ্ন, ওই উপকূল রেখা যেটা ভারতের, হুম, ওটা হচ্ছে কি একটা তটরেখা আর একটা মানে জলের সঙ্গে যুক্ত হয়ে যে রেখাটা সেটা, হ্যাঁ ওটা একটু বলুন তো, কনফিউজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, উপকূলের ওই জায়গাটাই হচ্ছে, হ্যাঁ এই দেখো অ্যাকচুয়ালি উচ্চ জোয়ার, জোয়ারের যে উচ্চ মানে একটা হচ্ছে জোয়ারের উচ্চ জল থাকে না, উচ্চ জোয়ার, আর একটা যে ভাটা, ঠিক আছে, মানে তটরেখা মানে হচ্ছে জোয়ারের উচ্চ সীমা থেকে ভাটার নিম্ন সীমা পর্যন্ত স্থল তটরেখা বলা হয়, ঠিক আছে। এবার তটরেখা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্মুখ তটরেখা, পশ্চাৎ, একটা হচ্ছে সম্মুখ তটরেখা আর একটা হচ্ছে পশ্চাৎ তটরেখা, ঠিক আছে। সম্মুখ তটরেখা কোনটা, মানে সম্মুখ তটরেখা মানে হচ্ছে মানে সমুদ্রের দিকে অংশটা হচ্ছে সম্মুখ তটরেখা, আর পশ্চাৎ মানে শোর লাইন মিন্স হচ্ছে ওটা ধরো ওই একেবারে উপকূল থেকে উচ্চ জোয়ারের নিম্ন সীমা পর্যন্ত যে পর্যন্ত তার এরিয়া, সেটাকে বলা হয় উচ্চ পশ্চাৎ তটরেখা, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা তুমি কি বলছো? মানে এক জায়গায় তটরেখা বলছে মানে পুরো ভারতের সীমারেখা বলছে 15,200, 15,200? আর এক জায়গায়, হ্যাঁ, তো ওটা কি পুরো ভারতের না মানে ওটা, আন্দামান? না 15,200 যেটা, ওটা হচ্ছে স্থলভাগের সীমানা, ভারতবর্ষের স্থলভাগের সীমানা হচ্ছে 15,200, আর উপকূল রেখার টোটাল দৈর্ঘ্য 516 7,517, কিলোমিটার। 517 কিমি, হ্যাঁ 16 কিমি। মানে মানে গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে তটরেখা সেটা হচ্ছে 7,516 কিমি, তাই তো? হ্যাঁ 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 আর পুরো ভারতের মানে আন্দামান নিকোবর সবকিছু নিয়ে যেটা ভারতের অংশ সেটা হচ্ছে 15,200। হ্যাঁ হ্যাঁ, না একটু কনসেপ্টটা ভুল হয়ে গেল, ভালো করে শোনো। ভারতবর্ষের যে উপকূল রেখা রয়েছে, উপকূল রেখা মিন্স হচ্ছে স্থলবেষ্টিত এবং যে যে সমস্ত মানে ওই উপকূল যে দ্বীপগুলো আছে সেই সমস্ত দ্বীপ সমেত টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,517 কিমি। আর 15,200 কিমি যেটা, ওটা হচ্ছে কি বলতো পুরো ল্যান্ডের তটরেখা, ল্যান্ডের তটরেখা বললে ভুল হবে, ল্যান্ড সীমানা, বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারি ভারতবর্ষের সঙ্গে, মানে এই যে উপর থেকে জম্মু কাশ্মীর, সরি রাজস্থান, গুজরাট হয়ে জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখ হয়ে উত্তরে পুরো এই সীমারেখা, ঠিক আছে। হ্যাঁ ওকে, আচ্ছা এবার আমি দুটো প্রশ্ন করি, দুটো চারটে প্রশ্ন করি, প্রশ্ন করে মিক্সড প্রশ্ন করে ছেড়ে দিই, কারণ 4:30 বাজে। হুম, আচ্ছা এটা রেকর্ডিং হোক, সবাই শুনবে এখন। আচ্ছা চলো কোশ্চেন করছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রথম ব্যবহার করেন কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রথম ব্যবহার করেন কি? গ্রুপে আনসার দাও। আচ্ছা তোমরা এই গ্রুপে আনসার দেবে, মানে মেন গ্রুপে আমাদের। কোথায় গো জনগণ, আনসার দাও। কি গো গেল কোথায়? অপশন দিন স্যার। অপশন দেব? আচ্ছা, এভা ভেলফোর্ড, এভা বেলফোর্ড, ব্রুডল্যান্ড, চার্লস ব্রুডল্যান্ড।
বলো। প্রিয়াঙ্কা, তোমাকে জিওগ্রাফি পড়াতে হবে, যা অবস্থা। এটা ভুল হ্যাঁ করছো স্যার কেন? পড়াবেন স্যার, এরকম এটা সত্যি দরকার। সিম্পল জিনিসগুলো এগুলো এগুলো তোমার তো বলা উচিত। হ্যাঁ, এভা বেলফোর্ড। এভা বেলফোর্ড হয়েছে। পরের প্রশ্ন, অপশন দিচ্ছি, প্রথমে অপশন দিচ্ছি, তারপরে আমি ব্রুটল্যান্ড না, একটা অ্যান্সার পেয়েছি, এভা বেলফোর্ড অ্যান্সার। কোথায় দিল তো একজন, হ্যাঁ মৌমিতা। চলো অপশন দিচ্ছি, পুলিৎজার অ্যাওয়ার্ড। হ্যাঁ আমিও তো দিয়েছি স্যার, আমি তো প্রথমেই দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুনন্দা দিয়েছো, ইয়েস ইয়েস, হ্যাঁ। অপশন দিচ্ছি, পুলিৎজার অ্যাওয়ার্ড, কলিঙ্গ অ্যাওয়ার্ড, আবেল প্রাইজ অ্যান্ড ক্রিস্টাল অ্যাওয়ার্ড। এদের বলছে হুইচ অফ দি ফলোইং অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। স্যার আরেকবার বলুন অপশনস গুলো। হুইচ অফ দি ফলোইং অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা কোন প্রাইজটা দেওয়া হয়? পুলিৎজার, কলিঙ্গ, আবেল, ক্রিস্টাল অ্যাওয়ার্ড। অ্যান্সারটা আমি বলে দিই, পারবে না। ও মাই গড, অ্যান্সার চলে এসছে। ভেরি গুড, কুহেলি, সুনন্দা, সুস্মিতা, মৌমিতা, নার্গিস, লুসি, ক্রিস্টাল অ্যাওয়ার্ড। ভেরি গুড। নেক্সট প্রশ্ন। স্যার আমি আগেই পাঠিয়েছি। কোথায় লুসি পাঠিয়েছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে পাঠিয়েছে লুসি, ইয়েস। আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য যাচ্ছে না স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে। কোশ্চেনটা আরেকবার বলবেন, কি বলেছিলেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা কোন প্রাইজটা দেওয়া হয়? ক্রিস্টাল অ্যাওয়ার্ড হবে। পরের প্রশ্ন, ইন হুইচ ফিল্ড ডিড অমর্ত্য সেন ডিড উইন নোবেল প্রাইজ? নোবেল প্রাইজ পেয়েছে অমর্ত্য সেন কোন ফিল্ডে? অপশন, ইকোনমিক গ্রোথ মডেল, ওয়েলফেয়ার ইকোনমি, মাইক্রো ইকোনমি অ্যান্ড ইনপুট আউটপুট মডেল। কি হবে আনসার? দেখিনি কারা দিচ্ছ। ইকোনমি তো অবশ্যই, কিন্তু সে তার মধ্যে আবার ভাগ আছে, ইকোনমিক গ্রোথ, ওয়েলফেয়ার ইকোনমি, মাইক্রো ইকোনমি, ইনপুট আউটপুট। পেলাম না সঠিক অ্যান্সার। ইয়েস, সুমন চ্যাটার্জি, ভেরি গুড। আরেকটা কে দিয়েছ? নো, পেলাম না। সুমন, ওকে, ওয়েলফেয়ার ইকোনমি। স্যার ওয়েলফেয়ার হবে এটা? হ্যাঁ, ওয়েলফেয়ার ইকোনমি হবে। স্যার কোশ্চেনটা একবার বলুন। অমর্ত্য সেন কোন ফিল্ডের জন্য নোবেল প্রাইজ পেয়েছে? হয়েছে, ওয়েলফেয়ার ইকোনমি আনসার হবে। চলো পরের প্রশ্ন। অপশন নিচ্ছি, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। Which of the following state is the largest producer of pulse in India? Which of the following state is the largest producer of pulse in India? ইন্ডিয়াতে সবথেকে পালস, ঠিক আছে, উৎপন্ন হয় কোন রাজ্যে?
অপশন হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। তোমরা অ্যান্সার দাও। মৌলি আনসার দাও। এভরিওয়ান। ফারহানা তো নাকি ফারহিন? ফারহিন না, ফারহিনা, ফারহিনা ফারহিন। আচ্ছা আচ্ছা, আমার এখানে তো ফারহিনা ফারহিনা ফারহিন না। আচ্ছা, আমার এখানে ফারহিন বলে একজন ছিল, ফারহিন, সে চাকরি পেয়ে গেছে আইসিডিএস এ। তুমি ফারহিনা, তুমি তার বোন, ঠিক আছে, তুমিও পেয়ে যাবে, অসুবিধা নেই। অ্যান্সার দাও। ইয়েস, সবাই দিয়েছো। সুনন্দা, মৌমিতা, কুহেলি, লুসি, নার্গিস, সুস্মিতা, সুমন, ফারহিনা। ইয়েস। নেক্সট প্রশ্ন, লিথোস্ফিয়ারের থিকনেস কত? লিথোস্ফিয়ারের থিকনেস কত? লিথোস্ফিয়ার মানে শিলামণ্ডল, শিলামণ্ডলের থিকনেস কত? অপশন, পঞ্চাশ কিমি, 50 থেকে 100 কিমি, 50 থেকে 200 কিমি। ওকে, অ্যান্সার সবাই পেয়ে গেছি। প্রিয়াঙ্কা, সুস্মিতা, নার্গিস। স্যার কি বললেন আপনি লিথোস্ফিয়ারের থিকনেস কত? নার্গিস, প্রিয়াঙ্কা, মৌমিতা, কুহেলি, লুসি, সুনন্দা, সুমন, সঙ্গীতা। ইয়েস, এভরিওয়ান। ওকে, বলছে হুইচ ক্রপ গ্রো বেস্ট অন ব্ল্যাক সয়েল? ব্ল্যাক সয়েলে কোন ক্রপ সব থেকে বেশি ভালো গ্রো করে? অপশন, কটন, কফি, মিলেট, কটন, কফি, মিলেট। এস, সুনন্দা, সুস্মিতা, মৌমিতা, কুহেলি, ফারহানা। আমি যে সবার আগে দিলাম সেটা কি দেখতে পাচ্ছেন না? কই আমিও তো স্যার আগে দিলাম, কই আগে তোমারটাও দেখলাম না। আপনি দেখুন, চশমা পরে দেখুন। ও আচ্ছা আচ্ছা, চশমাটা আমার খুলে গেছিল। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নার্গিস আছো, তারপর হচ্ছে দেবাশিস আছে, দেবাশিস, স্যার আমিও নার্গিস। আছি। কই প্রিয়াঙ্কা কই? স্যার ও, কার্পাস লিখেছি, কার্পাস কটন লিখেছো। লিখেছি। আচ্ছা আচ্ছা, কার্পাস লিখে দিয়েছে, ঠিক আছে। মৌমিতা, কুহেলি, লুসি, সঙ্গীতা, মৌলি, সুমন। ওকে, চলো পরের প্রশ্ন। হুইচ অফ দি ফলোইং ইজ রবি ক্রপস? কোনটা রবি ক্রপ সেটা অ্যান্সার দিতে হবে। অপশন, মেজ অ্যান্ড হচ্ছে পিস, বার্লি অ্যান্ড গ্রাম, প্যাডি অ্যান্ড কটন, হুইট অ্যান্ড জোয়ার। হুইট অ্যান্ড জোয়ার। স্যার অপশনস গুলো বুঝতে পারলাম না, আচ্ছা, আরেকবার অপশন বলুন। আচ্ছা আমি বলছি, বার্লি, প্যাডি, হুইট অ্যান্ড হচ্ছে ভুট্টা। হ্যাঁ ঠিক, হুইটস। ঠিক আছে এভরিওয়ান। ওকে, ধোঁয়াধর জলপ্রপাত অরিজিনেটেড ফ্রম হুইচ অফ দি ফলোইং রিভার? ধোঁয়াধর জলপ্রপাত কোন রিভার থেকে সৃষ্টি হয়েছে? অপশন,
মহানদী গোদাবরী নর্মদা কৃষ্ণা। মহানদী গোদাবরী নর্মদা কৃষ্ণা। সুনন্দা, yes. নার্গিস, ওকে। মৌমিতা, প্রিয়াঙ্কা, কুহেলি, সুস্মিতা, নায়েক, লুসি। চলো ঠিক আছে, পরের প্রশ্ন। পুষ্কর লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দি ফলোইং ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। রাজস্থানের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত পুষ্কর লেক? অপশন জয়পুর, আজমির, বিকানের অ্যান্ড আলওয়ার। আলওয়ার। পুষ্কর লেক কোথায় অবস্থিত? পুষ্কর লেক সবাই জানো, ঘুরে এসেছো আর জানো না কেন? ঠিক আছে, রাজস্থানের আজমির। মৌমিতা পাল, सुस्मिता, सुनंदा नहीं होगा, नहीं हुआ, नहीं होगा ना, नहीं हुआ। फरहा, नाइक, नार्गिस, कोहली। বুঝছে? আচ্ছা স্যার আমি না আজমের অপশনসটা শুনিনি, ঠিক আছে কি আচ্ছা। বলে, হ্যাঁ ওটাই শুনিনি, আগে উত্তর দিয়ে দিয়েছি। ও, পরের প্রশ্ন। দি রিভার গঙ্গা, গঙ্গা রিভার বিহার রাজ্যকে কয় ভাগে ভাগ করে দিয়েছে? ও মাই গড, এ তো মাইক্রো লেভেলের প্রশ্ন। গঙ্গা রিভার বিহার রাজ্যকে কয় ভাগে ভাগ করেছে? অপশন দিচ্ছি 5, 4, 3, 2। 5, 4, 3, 2। গঙ্গা রিভার উত্তর এসছে, তবে সঠিক অ্যান্সার এসছে দুজনের থেকে। একটা হচ্ছে পাল, একটা হচ্ছে পাল, 2 পাল। সুনন্দা, প্রিয়াঙ্কা, সুস্মিতা, ওকে। ও দে, আমি পাল। আমি শুধু পাল নয়, আমি পাল, দে পাল। দে পাল, পাল তুলে দে। একটা গান আছে না, দে পাল মানে পাল তুলে দে। হ্যাঁ স্যার। ভালো, বেশ গল্প হয়ে যাচ্ছে, কবিতা লিখতে হবে এবারে। চলো, ক ভাগে হবে তাহলে? 3 ভাগে, 3 ভাগে। কোথায় নর্থ কোথায় বিহার বলুন না, তো এবার একটু। নর্থ বিহার সাউথ বিহার বলা হয়। এই সুনন্দা কি হলো? নর্থ বিহার সাউথ বিহার ঠিক আছে, কিন্তু গঙ্গা রিভার মানে বিহারটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? এখন দুটো তো ভাগে? তিনটা এই না, বলছে। 3টে ভাগে, 3টে ভাগে। আচ্ছা চলো নেক্সট। বিহারে একটা জায়গা আছে, হুম, ওটার নামই হচ্ছে ডিয়ারি অনসন, শুনেছেন? কি কি নাম? ডিয়ারি অনসন জায়গাটার নাম, ডেয়ারি অনসন। ডেরিয়ন সন্স। একদম ওই হুম কি? একদম ওটা দিয়ে ট্রেন গুলো যায়, স্টেশনও আছে। সেই বিশাল ওই সোন নদীর উপরে হ্যাঁ, বড় দেখে ব্রিজও আছে। মানে মানে কি, জায়গাটার নামটাই অদ্ভুত। কি জন্য হুম বিখ্যাত? কি জন্য বিখ্যাত? কি জন্য বিখ্যাত? বড় সড়ো ব্রিজ আছে সোন নদীর উপর। আচ্ছা, আমি জায়গাটার নাম বলছি একটু অন্যরকম, তাই বললাম। স্যার ম্যাপে তো মনে হচ্ছে 2 ভাগে ভাগ করেছে, 3 ভাগ কি করে হচ্ছে? গঙ্গা রিভার। হ্যাঁ স্যার। গঙ্গা রিভার এখানে অ্যান্সার 3 আছে। এবার হচ্ছে আমার তো মানে এমনি মানে তোমার মনে হচ্ছে যে গঙ্গা, যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গকে গঙ্গা রিভার দুটো, একটা হচ্ছে মুর্শিদাবাদের উত্তরের অংশ আর একটা দক্ষিণ অংশ। তো
এবার গঙ্গার যে বিভিন্ন শাখা নদী আছে, ঠিক আছে, সেটা কাট করেছে বিহারের, মানে 3টে পার্টে ভাগ করে দিয়েছে। ওকে, সেইখানে 3টে হবে। মেনলি ওই কোশি না স্যার? হুম? কোশি রিভার না, বিহারকে আরো কোশি বেশি কোশি সোন সোন মনে রিভার, হবে না, সোন সোনটা হতে পারে। হ্যাঁ সোন হবে। সন আছে একটা, কোশিকে তো সোন, বিহারি ইয়ে বলা আর হয়, একটা দুঃখ হচ্ছে বলা হয়। সপ্তকোশী। সপ্ত, সপ্তকোশী আর সোন স্যার, আর তো দেখতে বেশি পাচ্ছি না। হ্যাঁ দুটোই সপ্তকোশি। আছে তো, সপ্তকোশী আর সোন, হুম, এই দুটোই, আর তো নাই। হ্যাঁ দুটো ওইটাই হচ্ছে। ভাগ করে দিয়েছে আর কি, ডিভাইডেড করে দিয়েছে, 3টে ভাগই হবে অ্যান্সার। সপ্তকোশীটাই তো ভারতে কোশি নদী নামে পরিচিত না? হুম, সপ্তকোশী তো ওটা নেপালে, নেপালে কোশি নদী ভারতে। নেপালের নাম। সপ্তকোশি মানে অ্যাকচুয়ালি কোশি হচ্ছে, কোশিকে ওইখানে বিহারের দুঃখ বলা হয়। ও ও নেপাল থেকে এসেছে, প্রচুর বন্যা টন্যা হয় বলে। আচ্ছা আচ্ছা চলো, অনেক হয়ে গেছে আজকে, এই পর্যন্ত থাক। ঠিক আছে, রেকর্ডিং স্টপ করছি।